নমস্কার, আমি জয় চক্রবর্তী। জয় কোচিং সেন্টার সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের যেটা টপিক থাকছে সেটা হচ্ছে লাইফ সায়েন্স। ঠিক আছে, এই লাইফ সায়েন্স থেকে আমরা এক এক করে এক থেকে টোটাল 19টা অধ্যায় কমপ্লিট করব। ঠিক আছে, আজকে আমাদের প্রথম ক্লাস হবে, সেটা হচ্ছে কোষ ও কলা। ঠিক আছে, তো আমরা এখানে কোষ ও কলাকে দুই ভাগে ভাগ করে নেব। পার্ট ওয়ানে আমরা করব এখানে কোষ, এবং সেকেন্ড পার্টে আমরা কলা বা টিস্যু সম্পর্কে জানবো। ঠিক আছে, আর এখানে আমরা এমসিকিউ করব না। এমসিকিউ থেকে আমাদের এখান থেকে সবথেকে বেশি যেটা দরকার হবে সেটা হচ্ছে কনসেপ্ট আমাদের বোঝাটা দরকার হবে। একবার যদি আমরা ঠিকঠাক বুঝে নিই, তাহলে পরবর্তী যখন আমরা এমসিকিউ ক্লাসগুলো নিয়ে আসবো, সেখানে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তো চলো একবার আমরা দেখে নিই এখানকার আমাদের লাইফ সায়েন্স থেকে আমাদের কি কি কমপ্লিট করতে হবে সেটা একবার দেখে নেওয়া যাক। চলো চলো দেখে নাও একবার লাইফ সায়েন্সটা আমরা কিভাবে কমপ্লিট করতে যাচ্ছি। ঠিক আছে, তো প্রথম অধ্যায় আমরা আজ দেখবো সেটা হচ্ছে কোষ ও কলা। ঠিক আছে, তারপরে আমাদের থাকছে ক্রোমোজোম, ডিএনএ ও আরএনএ। ঠিক আছে, তারপরে থাকছে কোষ বিভাজন, ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটিস্টা ও ছত্রাক। তারপরে আমরা দেখব প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ, সালোক সংশ্লেষ, শ্বসন, পুষ্টি, বিপাক ও পরিপাক, সংবহনতন্ত্র, চলনগমন, রেচন, স্নায়ুতন্ত্র, হরমোন, বৃদ্ধি ও জনন, বংশগতি, অভিযোজন, অভিব্যক্তি, এবং সবার শেষে যেটা দেখবো সেটা হলো জীববিদ্যার বিভিন্ন আবিষ্কার ও আবিষ্কারক। ঠিক আছে, এই কটি পার্ট আমরা লাইফ সায়েন্স থেকে কমপ্লিট করব। আর এখান থেকে আমরা প্রথমে যেহেতু আমরা এমসিকিউ করছি না, তো আমরা প্রথমে কনসেপ্টটা একটু ভালো করে বুঝে নেব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো, শুরু করার আগে যারা প্রথম ক্লাসটি দেখছো তাদেরকে একবার বলে নিই, আমরা এই চ্যানেলের মধ্যে একটা রুটিন সেট করেছি এবং রুটিন অনুযায়ী আমাদের প্রতিদিনের ক্লাস হচ্ছে। তো এখানে আমরা সোমবার যেটা দেখছি সেটা হচ্ছে ইতিহাস, মঙ্গলবার আমরা করবো এখানে জীবন বিজ্ঞান, বুধবার করছি জিকে, বৃহস্পতিবার করছি ভূগোল, শুক্রবার করছি রসায়ন ও পদার্থবিদ্যা, শনিবার করছি সংবিধান এবং অর্থনীতি, এবং এর পাশাপাশি মাঝে মাঝে আমরা ইংলিশ এবং ম্যাথটাও অল্প অল্প করে কমপ্লিট করে নেবো। ঠিক আছে, আর প্রতিদিন এখানে সন্ধ্যা 6টায় নয়, এখন থেকে তোমাদের রাত 9টার দিকে প্রতিদিনই ক্লাস আসছে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো প্রথম আমাদের যেটা টপিক থাকছে আজ সেটা হচ্ছে কোষ। ঠিক আছে, এই কোষ থেকে আমরা একটু ভালো করে কনসেপ্টটা বুঝে নেবো। ঠিক আছে, তো দেখো, জীবদের গঠনগত ও কার্যগত একককে বলা হয় কোষ। ঠিক আছে, এই কোষ থেকে আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেটা গঠিত হয়, সবকিছুতেই এই কোষ বর্তমান রয়েছে। ঠিক আছে, তো এই কোষ আবিষ্কার করেন কে? এই কোষ আবিষ্কার করেন রবার্ট হুক। ঠিক আছে, কত সালে? 1665 সালে রবার্ট হুক এই কোষ আবিষ্কার করেন। ঠিক আছে, কিন্তু সেটা ছিল মৃত কোষ। ঠিক আছে, আহ, আচ্ছা, এই কোষের কাজ কি? এই কোষের কাজ হলো জীবদের, কোষের প্রধান কাজ হলো বৃদ্ধি ও জনন। ঠিক আছে, তো এখান থেকে প্রশ্ন হয় একটা যে কোষের প্রধান কাজ কি। ঠিক আছে, চারটে অপশন দিয়ে দিবে, সেখান থেকে তোমাদের সিলেক্ট করতে হবে। সেটা হচ্ছে কি বৃদ্ধি ও জনন হলো কোষের প্রধান কাজ। ঠিক আছে, তো উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দুই রকমের কোষ রয়েছে। আচ্ছা, কোষ তিন রকম রয়েছে। ঠিক আছে, পরবর্তীতে আমরা দেখে নেবো। এখান থেকে দেখে নাও যে উদ্ভিদ কোষের কাজ কি। ঠিক আছে, এটা হলো আমাদের উদ্ভিদ কোষ। ঠিক আছে, আর এটা হচ্ছে প্রাণী কোষ। উদ্ভিদ কোষের প্রধান কাজ কি? উদ্ভিদ কোষের প্রধান কাজ হলো মাটি থেকে জল ও খনিজ দ্রব্য শোষণ করা, খাদ্য তৈরি করা এবং রঙিন ফুল তৈরি করা। ঠিক আছে, এই কটা হলো কার উদ্ভিদ কোষের কাজ। ঠিক আছে, আর মানব কোষের কাজ কি? মানব কোষের কাজ হলো চলন, খাদ্যের স্বাদ অনুভব করা, খাদ্যের পরিপাক, শোষণ এবং সারা দেহে অক্সিজেন পরিবহন করে এই প্রাণী কোষ। ঠিক আছে, এখান থেকে এই দুটো কোষের কাজ একটু ভালো করে মনে রাখবে। ঠিক আছে, চলো নেক্সট দেখো। চলো এবার আমরা কোষের গঠনটা একটু দেখে নিই ভালো করে। ঠিক আছে, তো কোষ কী কী নিয়ে গঠিত? প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে কোষ পর্দা বা প্লাজমা মেমব্রেন। ঠিক আছে, কোষ পর্দা বা সেল মেমব্রেন। ঠিক আছে, এই যে বাইরের দিকে, কোষের বাইরের দিকে যে পর্দাটা দেখছো, এই পর্দাটাকে বলা হয় কি সেল মেমব্রেন। ঠিক আছে, সেল মেমব্রেন বা কোষ পর্দা। ঠিক আছে, এটি কী কী নিয়ে গঠিত? কোষের সাইটোপ্লাজমের বাইরে অবস্থিত প্রোটিন, লিপিড ও প্রোটিন, অর্থাৎ তিনটা স্তর রয়েছে। প্রথমে রয়েছে প্রোটিন, তারপরে রয়েছে লিপিড, তারপরে রয়েছে প্রোটিন। ঠিক আছে, এরকমভাবে টোটালটা এই কোষ পর্দাটা গঠিত হয়েছে। ঠিক আছে, এটি কোষের আকৃতি প্রদান করে। ঠিক আছে, এবং কোষের ভিতরের অংশকে রক্ষা করে। এটি কি? এটি সজীব এবং খুব পাতলা এবং নমনীয়। এটি কিছু বস্তুকে কোষের ভেতরে প্রবেশ করতে দেয় এবং কিছু বস্তুকে কোষের ভেতরে প্রবেশে বাধা দেয়, অর্থাৎ অর্ধবেদ্য। ঠিক আছে, কিছু অংশ প্রবেশ করে এবং কিছু অংশ প্রবেশ করতে পারে না এই সেল মেমব্রেন দিয়ে। ঠিক আছে, তো এটাকে বলা হয় কি অর্ধবেদ্য। ঠিক আছে, তো এটা গেল কোষ পর্দা। চলো এবারে আমরা দেখে নিই নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে সাইটোপ্লাজম। 2 নম্বর রয়েছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম কি? এই যে তোমরা কোষটা দেখছো, ঠিক আছে, এই কোষের ভেতরে এই যে জলীয় অংশটি রয়েছে, ঠিক আছে, এই হালকা নীল কালার যেটা জলীয় অংশ রয়েছে, এটা হচ্ছে কি সাইটোপ্লাজম। ঠিক আছে, এটাকে বলা হয় সাইটোপ্লাজম।
তো এটা কি রয়েছে এখান থেকে দেখে নাও, নিউক্লিয়াস ব্যতীত কোষ পর্দা ঘিরে আহ, কোষের সজীব অংশ, ঠিক আছে। এই নিউক্লিয়াস বাদে কোষ পর্দার যে বাইরের যে এই জলীয় অংশটি রয়েছে এটাকেই বলা হয় কি, সাইটোপ্লাজম, ঠিক আছে। তো এর কাজ কি, কোষের অঙ্গাণুগুলোকে রক্ষা করে, ঠিক আছে। বিভিন্ন অঙ্গাণু রয়েছে যেমন মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, ঠিক আছে, বিভিন্ন যেসব অঙ্গ রয়েছে তাদেরকে রক্ষা করা এর প্রধান কাজ, ঠিক আছে। এবং বিভিন্ন বিপাকীয় বিপাক ক্রিয়ার প্রধান স্থান হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, এখানে যখন এইসব বিপাক ক্রিয়া ঘটে তার প্রধান স্থান কোথায় ঘটে, সেটা হচ্ছে সাইটোপ্লাজমে, ঠিক আছে। তো সাইটোপ্লাজমের প্রধান কাজ কি, এই অঙ্গাণুগুলো যতগুলো রয়েছে তাদের রক্ষা করা এবং বিপাক ক্রিয়ায় অংশগ্রহণ করা, এই সাইটোপ্লাজমের প্রধান কাজ, ঠিক আছে। তো সাইটোপ্লাজমে বিভিন্ন অঙ্গাণু থাকে যারা নির্দিষ্ট কাজ করে। চলো নেক্সট দেখো, 3 নম্বর যেটা রয়েছে দেখো, নিউক্লিয়াস, ঠিক আছে। এই নিউক্লিয়াস কোনটি, এটি হলো এই যে দেখছো এটা বাদামের মতো অংশটি, এটা হচ্ছে কি, এটাকেই বলা হয় নিউক্লিয়াস, ঠিক আছে। চলো এবার দেখে নিই এই নিউক্লিয়াসের কী কাজ রয়েছে। কোষের কেন্দ্রে অবস্থিত প্রায় গোলাকার ঘন ও দ্বি একক পর্দা ঘেরা অংশ, ঠিক আছে। এখানে এটা জিনিস মনে হবে, দ্বি একক পর্দা, দুটো পর্দা রয়েছে এই কোষের ভেতরে, ঠিক আছে। কোষের নিউক্লিয়াসের ভেতরে দুটি পর্দা রয়েছে, তো দ্বি একক পর্দা ঘেরা অংশ হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে। তো এখানে 4টি প্রধান অংশ থাকে। একটি থাকে কি, নিউক্লিয় পর্দা, দ্বিতীয়টি থাকতে নিউক্লিওলাস, তৃতীয় নম্বর থাকছে এখানে নিউক্লিওপ্লাজম, এবং চতুর্থ নম্বর যেটা থাকছে সেটা হচ্ছে নিউক্লিয় জালিকা। তো 4টি অংশ নিয়ে এই নিউক্লিয়াস গঠিত, ঠিক আছে, এটা মনে রাখবে। এবার নিউক্লিয় পর্দা যেটা রয়েছে এটা কি, এটা দেখে নিই একবার ভালো করে। এটি প্রোটিন ও লিপিড দ্বারা গঠিত নিউক্লিয়াসকে ঘিরে থাকে। তো এই যে নিউক্লিয় পর্দা, যেমন এই সেল মেমব্রেন রয়েছে, কোষ পর্দা, ঠিক আছে, কোষের বাইরের দিকে যে পর্দা রয়েছে তাকে বলা হয় সেল মেমব্রেন বা কোষ পর্দা, ঠিক আছে। এবার নিউক্লিয়াসের বাইরের দিকে যেটা অংশ থাকে সেটাকে বলা হয় কি, নিউক্লিয় পর্দা, ঠিক আছে। এটি কী কী দিয়ে গঠিত, এটি প্রোটিন লিপিড দ্বারা গঠিত। আর বাইরে যেটা সেল মেমব্রেন ছিল, 3টা অংশ কি ছিল, প্রোটিন লিপিড প্রোটিন, 3টা পার্ট নিয়ে গঠিত। আর এটা 2টো পার্ট নিয়ে গঠিত, প্রোটিন আর লিপিড, ঠিক আছে। তো নিউক্লিয়াসকে ঘিরে থাকে এটি। এরপর নেক্সট পার্ট যেটা থাকছে সেটা হচ্ছে নিউক্লিওলাস, ঠিক আছে। এখানে কি, এই নিউক্লিওলাসের মধ্যে এই যে নিউক্লিওলাস দেখছো এই ভিতরের অংশটি যে থাকছে এটা হচ্ছে নিউক্লিওলাস, ঠিক আছে। এই নিউক্লিওলাসেই আরএনএ ও প্রোটিন দ্বারা গঠিত এই নিউক্লিয়াস। এই নিউক্লিওলাস যেটা রয়েছে এটি আরএনএ ও প্রোটিন দ্বারা গঠিত। একটু ভালো করে মনে রাখবে এই পার্টগুলো, ঠিক আছে। নেক্সট যেটা থাকছে নিউক্লিওপ্লাজম, ঠিক আছে। এই নিউক্লিওপ্লাজম কি, এটি অর্ধতরল অর্ধস্বচ্ছ ধাত্র যার মধ্যে ক্রোমাটিন সূত্র থাকে, ঠিক আছে। এই নিউক্লিয়াসের মধ্যেই একটি তরল পদার্থ থাকে, যেমন এই কোষের মধ্যে থাকে সাইটোপ্লাজম, ঠিক আছে। এই নিউক্লিয়াসের মধ্যে থাকে কি, নিউক্লিওপ্লাজম, এই তরল অংশ কিছু থাকে এর মধ্যে যেটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। এটি অর্ধতরল অর্ধস্বচ্ছ এবং ধাত্র যার মধ্যে ক্রোমাটিন সূত্র থাকে। তো এতে একটা প্রশ্ন হয় যে ক্রোমাটিন সূত্র নিম্নলিখিত কোনটির মধ্যে ক্রোমাটিন সূত্র থাকে, তার মধ্যে উত্তর হয়ে যাবে কি, এই যে নিউক্লিওপ্লাজম রয়েছে এর মধ্যেই এই ক্রোমাটিন সূত্র থাকে, ঠিক আছে। এবার দেখো নিউক্লিয় জালিকা কি, এই নিউক্লিয় প্রোটিন নির্মিত জালিকা, এখানেই এই নিউক্লিয়াসের যে নিউক্লিওপ্লাজম রয়েছে তার মধ্যে কিছু জালিকা রয়েছে, ঠিক আছে। এই জালিকাগুলোকেই বলা হয় কি, নিউক্লিয় জালিকা। তো এটির প্রধান কাজ কি, নিউক্লিয়াসের কোষ বিভাজন এবং বংশগতির বৈশিষ্ট্য বহন করে এই নিউক্লিয়াস, ঠিক আছে। চলো নেক্সট দেখো, চলো এবার আমরা 4 নম্বর পার্ট দেখে নিই, সেটা হলো কোষ প্রাচীর, ঠিক আছে। এই প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, ঠিক আছে। তো কোষ প্রাচীর কোথায় থাকে, কোষ প্রাচীর থাকে এই উদ্ভিদ কোষে, ঠিক আছে। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে বা সেল ওয়াল, ঠিক আছে। এখানে কোথাও সেল ওয়াল নেই, সেল মেমব্রেন আছে, কোষ পর্দা রয়েছে। এই কোষ পর্দা প্রাণী কোষেও রয়েছে, উদ্ভিদ কোষেও রয়েছে, কিন্তু এই কোষ প্রাচীর যেটা রয়েছে সেটা একমাত্র কোথায় রয়েছে, সেটা একমাত্র রয়েছে উদ্ভিদ কোষে, ঠিক আছে। চলো এবার কোষ প্রাচীরটি দেখে নিই। উদ্ভিদ কোষের কোষ পর্দার বাইরে অবস্থিত, ঠিক আছে। এই কোষ পর্দা তার বাইরে অবস্থিত কি, এই কোষ প্রাচীর, এটি দৃঢ় এবং স্থিতিস্থাপক ও মৃত, ঠিক আছে। এখান থেকে একটা প্রশ্ন আসে যে নিম্নলিখিত কোনটি মৃত কোষ, ঠিক আছে, কোষ প্রাচীর না কোষ পর্দা কোনটি মৃত, ঠিক আছে। তো আমাদের মনে রাখতে হবে এই সেল মেমব্রেন বা কোষ পর্দা যেটা রয়েছে এটা জীবিত কোষ, ঠিক আছে, জীবিত। এবং এইটা হচ্ছে কোষ প্রাচীর যেটা হচ্ছে সেটা হচ্ছে মৃত, ঠিক আছে। এখান থেকে এই জিনিসটা মনে রাখবে। চলো এটি কি কি নিয়ে গঠিত, এটাও একটা ভালো প্রশ্ন হয় যে কোষ প্রাচীর কি কি নিয়ে গঠিত, তার উত্তর কি হবে, এখানে সেলুলোজ, হেমিসেলুলোজ এবং পেকটিন 3টি অংশ নিয়ে এই কোষ প্রাচীর গঠিত। আর সেল মেমব্রেন কি কি নিয়ে গঠিত, প্রোটিন লিপিড প্রোটিন 3টে পার্ট নিয়ে গঠিত। আর কোষ প্রাচীর সেলুলোজ, হেমিসেলুলোজ এবং পেকটিন এই 3টি অংশ নিয়ে গঠিত হয়। 4 নম্বর দেখো কি রয়েছে,
কোষের সজীব অংশকে রক্ষা করা এবং কোষকে আকৃতি প্রদান করা হলো এর প্রধান কাজ। ঠিক আছে, এটি প্রাণী কোষে অনুপস্থিত থাকে। ঠিক আছে, চলো নেক্সট দেখো। এবার আমরা দেখিনি সাইটোপ্লাজমে অবস্থিত বিভিন্ন অঙ্গাণু। ঠিক আছে, কি কি অঙ্গাণু রয়েছে এই সাইটোপ্লাজমে? এই যে সাইটোপ্লাজম রয়েছে, এই কোষের তরল যে অংশটা রয়েছে সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজমে যেসব অঙ্গাণু রয়েছে এক এক করে একবার আমরা দেখিনি। চলো এবার সাইটোপ্লাজমের বিভিন্ন অঙ্গাণুগুলো দেখিনি। প্রথম আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, বা ইআর। ঠিক আছে, তোমাদের অপশনে এভাবে দিতে পারে ইআর। ঠিক আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই যে দেখছো, এই সবুজ অংশটি দেখছো যে এখানে দেখা যাচ্ছে, এটাকে বলা হয় কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা ইআর। ঠিক আছে, এটা দুটো অংশ থাকে, একটা হচ্ছে রাফ, একটা হচ্ছে স্মুথ। ঠিক আছে, দুটো পার্টে ভাগ থাকে। তো একবার দেখে নাও, এটি সমস্ত কোষ জুড়ে অবস্থিত। ঠিক আছে, কোষের প্রায় সমস্ত অংশই এটি অবস্থিত রয়েছে। এর কাজ কি? কোষকে দৃঢ়তা প্রদান করা। এটা মনে করো যে আমাদের বডিতে যেরকম হাড় থাকে, ঠিক আছে, এটা হচ্ছে কোষের হাড় বলা হয় এটাকে, মনে করো। ঠিক আছে, এটি কোষকে দৃঢ়তা প্রদান করে। ঠিক আছে, এবং বিভিন্ন অংশ পরিবহনে সাহায্য করে। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে একটা জিনিস মনে রাখবে, এই রাফ এবং স্মুথ দুটো যে রয়েছে, একটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং হচ্ছে একটি স্মুথ। ঠিক আছে, একটি রাফ আর একটা হচ্ছে স্মুথ। ঠিক আছে, এই রাফে যেটা তৈরি হয়, রাফে কাজ করে হচ্ছে প্রোটিন নিয়ে কাজ হয় রাফে। ঠিক আছে, আর স্মুথে যেটা থাকে সেটা হচ্ছে লিপিড, লিপিড বা ফ্যাট। ঠিক আছে, এখানে এই দুটো জিনিস মনে রাখবে। ঠিক আছে, রাফে কি থাকে? প্রোটিন, এবং স্মুথে থাকে কি? লিপিড। ঠিক আছে, চলো নেক্সট দেখো। নেক্সট পার্ট যেটা হচ্ছে দেখো রাইবোজোম। ঠিক আছে, আচ্ছা, রাইবোজোম কোনটি? এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রয়েছে, এর গায়ে ছোট ছোট কিছু দানাদার অংশ রয়েছে। দেখো এখানে ছোট একটা দানাদার রয়েছে, এখানে দানাদার রয়েছে। ঠিক আছে, এর বাইরেও কিছু রয়েছে, এবং বেশিরভাগ যেটা থাকে সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ের মধ্যে ছোট 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 দানাদার অংশ থাকে। এটাকেই বলা হয় কি? রাইবোজোম। ঠিক আছে, এটাকে বলা হয় কি? রাইবোজোম। আচ্ছা, এই রাইবোজোমের কাজ কি? দেখো 1 নম্বর, দানাদার অংশ যা সাইটোপ্লাজমে ছড়িয়ে থাকে, সাইটোপ্লাজমের বিভিন্ন অংশে ছড়িয়ে রয়েছে এটা দেখো, অথবা এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যুক্ত থাকে। ঠিক আছে, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ের মধ্যেও কিছু রাইবোজোম যুক্ত থাকে। এখানে প্রধান কাজ কি? এখানে প্রোটিন সংশ্লেষ হয়। এখান থেকে প্রশ্নটা চলে আসে তোমাদের, যে প্রোটিন সংশ্লেষে সাহায্যকারী অঙ্গাণু কোনটি? ঠিক আছে, তো আমাদের উত্তর হয়ে যাবে কি? রাইবোজোম। এই রাইবোজোমে কি হয়? প্রোটিন সংশ্লেষ হয়। ঠিক আছে, চলো নেক্সট দেখো। এবার আমরা দেখিনি নেক্সট যেটা অঙ্গাণু রয়েছে সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া কোনটি? এই যে হলুদ অংশগুলি দেখতে পাচ্ছ এখানে তোমরা, ঠিক আছে, এই যে হলুদ অংশ, এই একটা হলুদ অংশ রয়েছে, এখানে একটা রয়েছে। ঠিক আছে, এইটিকে বলা হয় কি? মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, এগুলোকে মাইটোকন্ড্রিয়া বলা হয়। চলো একবার দেখিনি মাইটোকন্ড্রিয়া কী কী কাজে কী কী কাজে লাগে আমাদের বডিতে। তো সাইটোপ্লাজমে ছড়িয়ে থাকে। ঠিক আছে, এই যে তরল ধাত্র, এটাকে বলা হয় সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমে ছড়িয়ে রয়েছে। ঠিক আছে, এবার কোষের শ্বসন সম্পাদন করে। ঠিক আছে, এখান থেকে একটা প্রশ্ন যেটা হয়ে যায়, যে কোষের শ্বসনে সাহায্যকারী অঙ্গাণু কোনটি? তো আমাদের উত্তর কী হয়ে যাবে? কোষের শ্বসন সম্পাদন করে কে? মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, আর এটিও কি? দ্বি একক পর্দাযুক্ত দণ্ডাকার অংশ। ঠিক আছে, এখান থেকে একটা প্রশ্ন হয় যে নিম্নলিখিত কোন অঙ্গাণুটি পর্দাবিহীন? ঠিক আছে, সেখানে তোমাদের অপশন দিয়ে দেবে মাইটোকন্ড্রিয়া। সেখানে কিন্তু মাইটোকন্ড্রিয়া এখানে দেখতে হবে যে মাইটোকন্ড্রিয়া দ্বি একক পর্দাযুক্ত, এটা খুব মনে রাখবে। আর নিউক্লিয়াসেও কী ছিল? দ্বি একক পর্দাযুক্ত নিউক্লিয়াস, এবং মাইটোকন্ড্রিয়াও কি? দ্বি একক পর্দাযুক্ত দণ্ডাকার অংশ। ঠিক আছে, আচ্ছা, এর অন্তঃপর্দার ভিতরে আঙুলের মতো বিভিন্ন ভাঁজ সৃষ্টি করে, যাকে ক্রিস্টি বলা হয়। ঠিক আছে, এই যে মাঝের এই মাইটোকন্ড্রিয়ার মাঝখানে ছোটো 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 ভাঁজ দেখতে পাচ্ছ, এই ভাঁজগুলোকে কি বলা হয়? ক্রিস্টি বলা হয়। ঠিক আছে, এখান থেকে একটা প্রশ্ন চলে আসে, একটু ভালো করে দেখে নেবে এটা। শ্বসনে ক্রেবস চক্র নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তো শ্বসনের কাজ করে কি? শ্বসনে সাহায্য করে মাইটোকন্ড্রিয়া, এবং শ্বসনের ক্রেবস চক্র এটা নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, আর অক্সিজেনের উপস্থিতিতে গ্লুকোজ ভেঙে দেয় এবং অ্যাডিনোসিন ট্রাইফসফেটের মাধ্যমে শক্তি নির্গত করে। তো এখানে এটিপি উৎপন্ন করে। এটিপি উৎপন্ন হয় কোথায়? এটিপি উৎপন্ন হয় এই মাইটোকন্ড্রিয়ায়। এর জন্য একে কোষের শক্তিঘর বলা হয়। ঠিক আছে, তোমরা এটা মনে রাখবে। মনে করো এই কোষটা একটি কারখানা। ঠিক আছে, কারখানার মধ্যে এটা হচ্ছে পাওয়ার হাউস। ঠিক আছে, কোষের পাওয়ার হাউস হিসেবে এটি কাজ করে। ঠিক আছে, তো এই কোম্পানির বলতে পারো এটা হচ্ছে পাওয়ার জেনারেটর করে এই মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, চলো নেক্সট দেখো।
নেক্সট যেটা রয়েছে দেখো গলগি বডি, ঠিক আছে। তো গলগি বডি কোনটি? এই যে গলগি বডি, এটা হচ্ছে এই নীল যে অংশটি দেখতে পাচ্ছ, এটাকেই বলা হয় কি গলগি বডি বা গলগি অ্যাপারেটাস, ঠিক আছে। তো এটার কাজ কি? উদ্ভিদ কোষের গলগি বডিকে কি বলা হয়? উদ্ভিদ কোষের গলগি বডি যেটা রয়েছে তাকে বলা হয় ডিকটিওজোম, ঠিক আছে। এখান থেকে একটা প্রশ্ন চলে আসে যে উদ্ভিদ কোষের গলগি বডিকে কি বলা হয়, ঠিক আছে। এখানে দেখো গলগি বডি তোমরা দেখতে পাচ্ছ, এই যে গলগি বডি নীল অংশ যেটা রয়েছে উদ্ভিদ কোষে যেটা গলগি বডি থাকবে সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো ডিকটিওজোম। আর প্রাণী কোষে এটাকে বলে কি গলগি বডি, ঠিক আছে। 2 নম্বর দেখো বিভিন্ন আকৃতির খুব ছোট একক পর্দা ঘেরা অংশ, ঠিক আছে। তো এখান থেকেও একটা প্রশ্ন হয়, নিম্নলিখিত কোনটি একক পর্দাযুক্ত অঙ্গাণু, ঠিক আছে। তো আমাদের মনে রাখতে হবে যখন একক পর্দাযুক্ত অঙ্গাণু বলবে সেটা আমাদের উত্তর হয়ে যাবে কি গলগি বডি, ঠিক আছে। আর মাইটোকন্ড্রিয়া দ্বি একক পর্দাযুক্ত, আর নিউক্লিয়াস হচ্ছে কি দ্বি একক পর্দাযুক্ত, ঠিক আছে। চলো, উৎসেচক এবং হরমোন ক্ষরণে অংশগ্রহণ করে, ঠিক আছে। তো এখান থেকেও একটা প্রশ্ন হয়, সেটা হচ্ছে উৎসেচক ও হরমোন ক্ষরণে অংশগ্রহণকারী অঙ্গাণু কোনটি? তো আমাদের উত্তর হয়ে যাবে কি গলগি বডি। চলো নেক্সট দেখো, এবার আমরা দেখে নিই লাইসোজোম, ঠিক আছে। এই দেখো এখানে রয়েছে ছোট ছোট, দেখো হলুদ ছোট ছোট বলের মতো রয়েছে, যেটা এটাকে বলা হয় কি লাইসোজোম, ঠিক আছে। এটাকে মনে রাখবে তোমরা হচ্ছে কোনো একটি কারখানা সুইপার হিসেবে কাজ করে, ঠিক আছে। এই সব কিছু পরিষ্কার করে, এর মধ্যে প্রধান কাজ হচ্ছে পরিষ্কার করা, ঠিক আছে। তো এটা এবার দেখে নাও এবার, পর্দা ঘেরা ক্ষুদ্র থলির মতো অংশ, ঠিক আছে, এটারও পর্দা রয়েছে, ঠিক আছে। তো এর কাজ কি? বিভিন্ন উৎসেচক থাকে এর মধ্যে, বিভিন্ন উৎসেচক রয়েছে, উপবাসের সময় সঞ্চিত খাদ্যের পরিপাকে সাহায্য করে, ঠিক আছে। যখন আমরা উপবাস করি, আমাদের বডিতে যেসব সঞ্চিত খাদ্য রয়েছে তাদের পরিপাকে সাহায্য করে এই লাইসোজোম, ঠিক আছে। এরা বাইরে থেকে আগত কোনো বস্তুকে, যেমন ব্যাকটেরিয়া অথবা ক্ষতিগ্রস্ত কোষ অঙ্গনুকে ধ্বংস করে, তাই এদের আত্মঘাতী থলি বলা হয়, ঠিক আছে। মনে করো এই একটি কারখানা, তো এই কারখানার সব কিছু যেমন ব্যাকটেরিয়া বা অন্যরকম ক্ষতিকর যখন পদার্থ রয়েছে তাদের ধ্বংস করা বা পরিষ্কার করার কাজ করে এই লাইসোজোম বা সুইপার হিসেবে কাজ করে, ঠিক আছে। এই সুইপার যখন কাজ করে, যখন নিজের গায়েই সেই সব ব্যাকটেরিয়া বা ক্ষতিকর জিনিস লেগে যায়, তখন নিজেকেই ধ্বংস করে ফেলে, ঠিক আছে। এর জন্য একে বলা হয় কি সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি, ঠিক আছে। এখান থেকে একটা প্রশ্ন হয় যে আত্মঘাতী থলি কাকে বলা হয়? তো আমাদের উত্তর হয়ে যাবে কি এই লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলি। চলো এবার আমরা দেখিনি সেন্ট্রোজোম কি, ঠিক আছে। এই সেন্ট্রোজোম হলো এই যে কোষটা দেখতে পাচ্ছ, এই কোষের পাশেই, ঠিক আছে, ছোট ছোট দণ্ডাকার কিছু অংশ থাকে, ঠিক আছে। এরকম দণ্ডাকার কিছু কিছু অংশ থাকে, আর এগুলিকে বলা হয় সেন্ট্রিওল। আর কয়েকটি সেন্ট্রিওল মিলে গঠিত হয় কি এই সেন্ট্রোজোম গঠিত হয়, ঠিক আছে। তো শুধুমাত্র প্রাণীকোষে অবস্থিত এটি, এই প্রাণীকোষেই থাকে একমাত্র সেন্ট্রোজোম, এবং নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত ও একটি বা দুটি সেন্ট্রিওল নিয়ে গঠিত হয়, ঠিক আছে। এই যে দণ্ডাকার অংশগুলি থাকে, ঠিক আছে, এখানে ছবিটা আসেনি ছবিদের মধ্যে। তো এই দণ্ডাকার অংশগুলিকে বলা হয় কি সেন্ট্রিওল, এবং একটি বা দুটি সেন্ট্রিওল নিয়েই এই সেন্ট্রোজোম গঠিত হয়, ঠিক আছে। এর প্রধান কাজ কি? এটি প্রাণীকোষে কোষ বিভাজন শুরু এবং নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। এখান থেকে খুব একটা ভালো প্রশ্ন হয় যে প্রাণীকোষে কোষ বিভাজন শুরু ও নিয়ন্ত্রণ করে কোন অঙ্গাণু? তো আমাদের উত্তর হয়ে যাবে কি এই সেন্ট্রোজোম প্রাণীকোষে কোষ বিভাজন শুরু ও নিয়ন্ত্রণ করে। চলো নেক্সট দেখো, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্লাস্টিড, ঠিক আছে। এই প্লাস্টিড কি আমাদের প্রাণীকোষে থাকে? না, প্লাস্টিড থাকে আমাদের উদ্ভিদ কোষে, ঠিক আছে। উদ্ভিদ কোষে থাকে প্লাস্টিড, ঠিক আছে। এটি উদ্ভিদ কোষে উপস্থিত, ঠিক আছে। বর্ণ সৃষ্টি, সালোক সংশ্লেষ ও খাদ্য সঞ্চয়ে সাহায্য করে এই প্লাস্টিড, ঠিক আছে। তো রঞ্জকের উপস্থিতি অনুসারে এটি পর্যন্ত দুই প্রকার, কি কি? একটি হচ্ছে কি ক্রোমোপ্লাস্টিড আর একটি লিউকোপ্লাস্টিড, ঠিক আছে। এই দুই প্রকারে ভাগ করা হয় এই প্লাস্টিডকে, ঠিক আছে। আচ্ছা, প্লাস্টিড কোনগুলি? দেখো এই যে সবুজ অংশগুলি দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে, এই সবুজ অংশগুলি হলো এগুলি, সবুজ অংশগুলিকেই বলা হয় কি প্লাস্টিড। আর এটি একটু মনে রাখবে রঞ্জকের উপস্থিতি অনুসারে দুই প্রকার, একটা হচ্ছে কি বর্ণযুক্ত, ঠিক আছে, যেটা বর্ণযুক্ত সেটাকে বলা হয় কি ক্রোমোপ্লাস্টিড, ঠিক আছে। এটাকে মনে রাখবে, বর্ণযুক্ত প্লাস্টিডকে বলা হয় কি ক্রোমোপ্লাস্টিড, এবং বর্ণহীন যেটা প্লাস্টিড রয়েছে তাকে বলা হয় কি লিউকোপ্লাস্টিড, ঠিক আছে। ক্রোমোপ্লাস্টিড আর লিউকোপ্লাস্টিড দুটো হয়ে গেল এখানে আমাদের। তো ক্রোমোপ্লাস্টিড 3 প্রকার, কি কি? একটা হচ্ছে কি ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে, ক্লোরোপ্লাস্ট, ফিওপ্লাস্ট এবং রোডোপ্লাস্ট। এখান থেকে একটা প্রশ্ন হয় যে কোন ক্রোমোপ্লাস্টিডের বর্ণ সবুজ, ঠিক আছে। তো আমাদের উত্তর হবে কি ক্লোরোপ্লাস্ট যেটা রয়েছে, ক্লোরোপ্লাস্টের বর্ণ হচ্ছে সবুজ, আর এটি সালোক সংশ্লেষে সাহায্য করে, ঠিক আছে। আর ফিওপ্লাস্টের বর্ণ কি বাদামি, এবং রোডোপ্লাস্ট লাল, ঠিক আছে।
এই তিনটা জিনিস এখানে একটু ভালো করে দেখে নেবে। খুব যদি একটু গভীর থেকে প্রশ্ন করতে চায় তোমাদের এখান থেকে প্রশ্ন করতে পারে যে কোন ক্রোমোপ্লাস্টিডের বর্ণ বাদামি বা কোন ক্রোমোপ্লাস্টিডের বর্ণ লাল, ঠিক আছে? তো আমাদের উত্তর কী হবে? যদি বাদামি বলে তাহলে হচ্ছে ফিওপ্লাস্ট, আর লাল যদি যেটা রয়েছে সেটা হচ্ছে রোডোপ্লাস্ট, আর হচ্ছে ক্লোরোপ্লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে সবুজ এবং সালোক সংশ্লেষে সাহায্য করে, ঠিক আছে? এবার দেখো বর্ণহীন যেটা প্লাস্টিড রয়েছে তাকে কি বলা হয়? বর্ণহীন যেটা প্লাস্টিড রয়েছে তাকে বলা হয় লিউকোপ্লাস্টিড, ঠিক আছে? এটি খাদ্য সঞ্চয়ের প্রকৃতি অনুযায়ী এটাকে তিন ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? আগেরটি ছিল সেটা হচ্ছে বর্ণ অনুযায়ী তিন ভাগে ভাগ করা, ঠিক আছে, রঞ্জকের উপস্থিতি অনুসারে। এবার দেখিনি খাদ্য সঞ্চয়ের প্রকৃতি অনুসারে এটি তিন ভাগে কীভাবে ভাগ করে। যেসব প্লাস্টিডে শ্বেতসার সঞ্চিত থাকে, ঠিক আছে, যেসব প্লাস্টিডে শ্বেতসার সঞ্চিত থাকে তাকে বলা হয় কি অ্যামাইলোপ্লাস্ট, ঠিক আছে? অ্যামাইলোপ্লাস্ট বলা হয় যাদের শ্বেতসার সঞ্চিত থাকে। যেখানে প্রোটিন সঞ্চয় করে তাকে কি বলা হয়? অলিউরোপ্লাস্ট, ঠিক আছে? অলিউরোপ্লাস্ট বলা হয় যেখানে প্রোটিন সঞ্চয় করে, আর যেখানে ফ্যাট সঞ্চয় করে তাকে বলা হয় কি এলাইওপ্লাস্ট, ঠিক আছে? এই তিন রকমের প্লাস্টিড থাকে লিউকোপ্লাস্টিডে। এটা জিনিসটা ভালো করে মনে রাখবে যে এখান থেকে প্রশ্ন হয় যেটা শ্বেতসার সঞ্চিত থাকে কোন প্লাস্টিডে, প্রোটিন সঞ্চিত থাকে কোন প্লাস্টিডে এবং ফ্যাট সঞ্চিত থাকে কোন প্লাস্টিডে, ঠিক আছে? এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে? ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড এটা হচ্ছে প্লাস্টিডের মধ্যে থাকছে কি আমাদের ক্রোমোপ্লাস্টিড এবং লিউকোপ্লাস্টিড। চলো নেক্সট দেখে নাও। এবার দেখো এই যে সাইটোপ্লাজম রয়েছে, ঠিক আছে, এই যে তরল ধাত্র যেটা রয়েছে কোষের মধ্যে, ঠিক আছে, এই সাইটোপ্লাজমে আরও কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কিছু অজীবিত অংশ রয়েছে, ঠিক আছে, সজীব নয়, সেটা হচ্ছে মৃত অংশ রয়েছে। যেমন একটা রয়েছে ভ্যাকুওল, ঠিক আছে, আরেকটা রয়েছে গ্র্যানুওল, ঠিক আছে? এই ভ্যাকুওল কোথায় থাকে? উদ্ভিদ কোষে ও প্রাণী কোষে, উদ্ভিদ কোষে এবং প্রাণী কোষের তুলনায় বড় এবং সংখ্যায় বেশি থাকে। অর্থাৎ মনে রাখবে ভ্যাকুওল কোথায় থাকে? ভ্যাকুওল উদ্ভিদ কোষেও থাকে এবং প্রাণী কোষেও থাকে, ঠিক আছে? এখানে উদ্ভিদ কোষে যেটা থাকে সেটা হচ্ছে ছোট এবং প্রাণী কোষে যেটা থাকে সেটা হচ্ছে বড় থাকে, ঠিক আছে? দুটো অংশেই রয়েছে কি এই ভ্যাকুওল। এর কাজ কি? জল ও অন্যান্য বস্তু সঞ্চয় করে, মানে স্টোর হাউস, যেমন একটা কারখানায় স্টোর হাউস থাকে, তো স্টোর হাউসের কাজ করে এই ভ্যাকুওল, ঠিক আছে? উদ্ভিদ কোষে যেটা বড় থাকে এবং প্রাণী কোষে খুব ছোট থাকে, ঠিক আছে? আর গ্র্যানুল কি? গ্র্যানুল হলো শর্করা, ফ্যাট প্রভৃতি কোষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, ঠিক আছে? যেখানে কিছু শর্করা এবং ফ্যাট জাতীয় খাবার কোষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, ঠিক আছে? এটাও একটা বলতে পারো এটাও একটা স্টোর হাউস, ঠিক আছে? এটাও একটা স্টোর হাউস যেটা গ্র্যানুল। এখানে দুটো মনে রাখবে, দুটো স্টোর হাউস, একটা হচ্ছে ভ্যাকুওল আর একটা হচ্ছে গ্র্যানুল, ঠিক আছে? এই দুটো হচ্ছে স্টোর হাউসে কাজ করে, আর এই দুটো হচ্ছে অজীব, ঠিক আছে? চলো চলো এবার আমরা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের কিছু পার্থক্য দেখে নিই, ঠিক আছে, তুলনা করে দেখে নিই। যেমন কোষপ্রাচীর যখন বলবে, উদ্ভিদ কোষে কোষপ্রাচীর কি উপস্থিত রয়েছে? কোষপ্রাচীর। এবং প্রাণী কোষে কোষপ্রাচীর নেই, ঠিক আছে? তো এই যে সেল ওয়াল যেটা হচ্ছে কোষপ্রাচীর, একমাত্র রয়েছে সেটা কি উদ্ভিদ কোষে, প্রাণী কোষে নেই। প্রাণী কোষে শুধু রয়েছে কি সেল মেমব্রেন বা কোষ পর্দা, ঠিক আছে? এবার ক্লোরোপ্লাস্ট কোথা থাকে? উদ্ভিদ কোষে থাকে। ক্লোরোপ্লাস্ট কি প্রাণী কোষে থাকে? না, প্রাণী কোষে থাকে না। এই ক্লোরোপ্লাস্ট যেখানে এই সালোক সংশ্লেষে সাহায্য করে যেটা ক্লোরোপ্লাস্ট, সেটা একমাত্র কোথায় থাকে? একমাত্র উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না, ঠিক আছে? এবার ভ্যাকুওল তো দু জায়গায় থাকে, ঠিক আছে? এক জায়গায় উদ্ভিদ কোষেও রয়েছে এবং প্রাণী কোষেও রয়েছে, সেটা হচ্ছে ছোট, ঠিক আছে? তো সংখ্যায় বড় ও আকারে বড় ভ্যাকুওল থাকে কোথায়? উদ্ভিদ কোষে। এবং সংখ্যায় কম এবং আকারে ছোট যেটা থাকে সেটা হচ্ছে প্রাণী কোষে ভ্যাকুওল থাকে, ঠিক আছে? ভ্যাকুওল এবং গ্র্যানুওল দুটো স্টোর হাউস। এবার দেখো সেন্ট্রোজোম কি উদ্ভিদ কোষে থাকে? না, উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম থাকে না। প্রাণী কোষে এটা একমাত্র থাকে সেন্ট্রোজোম, ঠিক আছে? সেন্ট্রোজোম কি? এই যে ছোটো ছোটো দণ্ডাকার অংশ যেখানে বললাম আমরা, ঠিক আছে, এই দণ্ডাকার অংশগুলো যেগুলো কোষ বিভাজন শুরু করে এবং নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, সেন্ট্রোজোম। এই সেন্ট্রোজোম একমাত্র কোথায় থাকে? প্রাণী কোষেই থাকে, উদ্ভিদ কোষে সেটা থাকে না, ঠিক আছে? চলো চলো এবার আমরা কিছু কোষের পার্থক্য দেখে নিই, ঠিক আছে? একটা হচ্ছে ইউক্যারিওটিক কোষ এবং আরেকটি থাকে প্রোক্যারিওটিক কোষ। আচ্ছা, ইউক্যারিওটিক কোষ কোথায় থাকে? ইউক্যারিওটিক কোষ থাকে উদ্ভিদ এবং প্রাণী কোষের যেটা কোষ রয়েছে তাকে বলা হয় কি ইউক্যারিওটিক কোষ, ঠিক আছে? আর যেটা ব্যাকটেরিয়া, নীলাভু সবুজ শৈবালের মধ্যে যে সমস্ত কোষ থাকে তাকে বলা হয় কি প্রোক্যারিওটিক কোষ, ঠিক আছে? উন্নত উদ্ভিদ ও প্রাণীর মধ্যে থাকে ইউক্যারিওটিক কোষ, এবং ব্যাকটেরিয়া এবং নীলাভু সবুজ শৈবালের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ, ঠিক আছে? এবার ইউক্যারিওটিক কোষ আর প্রোক্যারিওটিক কোষ পার্থক্য দেখে নিই। এখানে দেখো প্রোক্যারিওটিক কোষে নিউক্লিয় পর্দা থাকে না, ঠিক আছে? এই নিউক্লিয়াসের মধ্যে
এই যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের মধ্যে একটা পর্দা থাকে, সেটা হচ্ছে নিউক্লিয় পর্দা। নিউক্লিয়াসের বাইরে যেটা থাকে নিউক্লিয় পর্দা, এবং কোষের বাইরে যেটা থাকে সেটা কোষ পর্দা। এই এই প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে এই নিউক্লিয় পর্দাটি থাকে না, ঠিক আছে। আর ইউক্যারিওটিকের মধ্যে কি এই নিউক্লিয় পর্দা থাকে, এই নিউক্লিয়াসের বাইরে যে পর্দা থাকে সেটা হচ্ছে নিউক্লিয় পর্দা। এই নিউক্লিয় পর্দা থাকে কোথায়? ইউক্যারিওটিক কোষে। এবং অঙ্গাণু দেখো দেখো পর্দাযুক্ত অঙ্গাণু অনুপস্থিত, ঠিক আছে। বিভিন্ন রকম যে অঙ্গাণু রয়েছে, যেমন মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, ঠিক আছে, রাইবোজোম, লাইসোজোম, যে সমস্ত অঙ্গাণু রয়েছে, এই অঙ্গাণুগুলোতে পর্দাযুক্ত অঙ্গাণু থাকে কোথায়? পর্দাযুক্ত অঙ্গাণু থাকে একমাত্র ইউক্যারিওটিক কোষে। ইউক্যারিওটিক কোষ যেমন উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ, ইউক্যারিওটিক কোষ, এই সমস্ত কোষে কিছু কিছু কোষে যেটা পর্দা থাকে, ঠিক আছে, অঙ্গাণুদের মধ্যে পর্দা থাকে। আর প্রোক্যারিওটিক কোষের যে সমস্ত অঙ্গাণু রয়েছে, ঠিক আছে, তাদের মধ্যে কি পর্দা থাকে না, ঠিক আছে। আচ্ছা, রাইবোজোম কীরকম হয়? এখানে রাইবোজোম যেটা থাকে, রাইবোজোম যেটা হয় সেটা হচ্ছে 70S এবং হচ্ছে 80S প্রকৃতির, ঠিক আছে। আর প্রোক্যারিওটিক কোষের রাইবোজোম কি শুধুমাত্র 70S প্রকৃতির। ভ্যাকুয়াল যদি দেখো, ভ্যাকুয়াল দুটোতেই আছে, উদ্ভিদ কোষেও আছে, প্রাণী কোষেও আছে। তো বলতে পারি আমরা ইউক্যারিওটিক কোষে ভ্যাকুয়াল আছে, আর প্রোক্যারিওটিক কোষে সাধারণত ভ্যাকুয়াল থাকে না, ঠিক আছে, যেটা স্টোর হাউস বলা হয়। এবার শ্বাসকার্যের ক্ষেত্রে ইউক্যারিওটিক কোষের শ্বাসকার্যের ক্ষেত্রে সাহায্য করে বা শ্বসনে সাহায্য করে কোনটি? একটা হচ্ছে কি সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়া শ্বসনে সাহায্য করে। আর হচ্ছে সাইটোপ্লাজম, যেটা হচ্ছে তরল ধাত্র যেটা রয়েছে, এই তরল ধাত্র যেটা রয়েছে সেটাকে বলা হয় সাইটোপ্লাজম। এটি আমাদের শ্বাসকার্যে সাহায্য করে, এবং শ্বাসকার্যে সাহায্য করি মাইটোকন্ড্রিয়া। আর প্রোক্যারিওটিক কোষে উৎসেচক কোষ পর্দার সঙ্গে যুক্ত থাকে, ঠিক আছে, উৎসেচক কোষ পর্দার সঙ্গে যুক্ত থাকে। এবার দেখো ট্রান্সক্রিপশন, ঠিক আছে। ট্রান্সক্রিপশন কি? ট্রান্সক্রিপশন থাকে একমাত্র মাইটোকন্ড্রিয়ায়, ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া ট্রান্সক্রিপশন ঘটে, শক্তির এটিপি উৎপন্ন করে, ঠিক আছে। আর এখানে এটার কাজ করে, ট্রান্সক্রিপশনের কাজ করে কি সাইটোপ্লাজম, ঠিক আছে। ইউক্যারিওটিক কোষে সাইটোপ্লাজম ট্রান্সক্রিপশনের কাজ করে, আর প্রোক্যারিওটিক কোষে সাইটোপ্লাজম ট্রান্সক্রিপশনের কাজ করে, আর ইউক্যারিওটিক কোষে ট্রান্সক্রিপশনের যেটা কাজ করে সেটা হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। আর উদাহরণটা আমরা দেখে নিলাম, একটা উন্নত উদ্ভিদ প্রাণী কোষের যেটা থাকে সেটা ইউক্যারিওটিক কোষ, এবং ব্যাকটেরিয়া নীলাভ সবুজ শৈবাল যেটা থাকে সেটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ। চলো, আরেক ধরনের কোষ রয়েছে, সেটাকে বলা হয় মেসোক্যারিওটিক কোষ, ঠিক আছে। এটি কি সুসংগঠিত নিউক্লিয়াসযুক্ত এবং উভয় কোষের বৈশিষ্ট্য সম্পন্ন, ঠিক আছে। এই যে দু ধরনের কোষ দেখছো, প্রোক্যারিওটিক কোষ এবং ইউক্যারিওটিক কোষ, দু ধরনের বৈশিষ্ট্যই এই মেসোক্যারিওটিক কোষের মধ্যে রয়েছে, ঠিক আছে। আর এরকম একটি মেসোক্যারিওটিক কোষ কার রয়েছে, যেমন একটি উদাহরণ হচ্ছে পেরিডিনিয়াম, ঠিক আছে। পেরিডিনিয়াম হচ্ছে এই মেসোক্যারিওটিক কোষের একটি উদাহরণ। চলো, এবার আমরা এই কোষ থেকে কিছু প্রশ্ন দেখে নিই, ঠিক আছে, যেগুলো পরীক্ষায় আসার চান্স প্রচণ্ড থাকে। তো একবার এখান থেকে আমরা 10টা প্রশ্ন একটু দেখে নিই, ঠিক আছে। এবং পরবর্তীতে আমরা কোর্স থেকে এমসিকিউ টাইপেরও কিছু কোশ্চেন করব। আজকে আমরা এই হালকা কিছু 10টির মতো এমসিকিউ এখান থেকে দেখে নিচ্ছি, ঠিক আছে। চলো চলো 1 নম্বর প্রশ্ন দেখো, জীবদেহের গঠনগত কার্যগত একক কি? ঠিক আছে, জীবদের গঠনগত কার্যগত একক হচ্ছে কোষ, ঠিক আছে। জীবদের গঠনগত কার্যগত একক হলে কোষ, ঠিক আছে। এবং কয়েকটি কোষ মিলে গঠিত হয় কি? কয়েকটি কোষ মিলে গঠিত হয় টিস্যু বা কলা, ঠিক আছে। এবং কয়েকটি টিস্যু মিলে গঠিত হয় অর্গান, এবং কয়েকটি অর্গান মিলে গঠিত হয় অর্গান তন্ত্র, ঠিক আছে। এভাবে মনে রাখবে এটা। চলো নেক্সট দেখো, 2 নম্বর দেখো, কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস কাকে বলে? ঠিক আছে, যেখান থেকে আমাদের কি পাওয়ার সাপ্লাই দেয়, ঠিক আছে। কোষের শক্তিঘর কাকে বলা হয়? তো মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর, ঠিক আছে। চলো নেক্সট দেখো, উদ্ভিদ কোষে কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? ঠিক আছে, কোষ প্রাচীর বলেছে, ঠিক আছে। তো এই যে সেল ওয়াল, সেল ওয়াল কি প্রাণী কোষে থাকে না, একমাত্র উদ্ভিদ কোষে থাকে। তো এই সেল ওয়ালের প্রধান উপাদান কি? ঠিক আছে, সেল ওয়ালের প্রধান উপাদান কি ছিল? সেলুলোজ, হেমিসেলুলোজ এবং হচ্ছে পিকটিন, ঠিক আছে। তো এখানে প্রধান উপাদান কি? সেলুলোজ। কোষ প্রাচীরের প্রধান উপাদান সেলুলোজ। আর কোষ পর্দার প্রধান উপাদান কি কি ছিল? প্রোটিন, লিপিড, প্রোটিন, ঠিক আছে। মনে আছে তোমাদের আশা করি। তো এখানে মনে রাখবে কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? সেলুলোজ, ঠিক আছে। চলো নেক্সট দেখো, 4 নম্বর দেখো, প্রোটিন সংশ্লেষ বা প্রোটিন তৈরি হওয়ায় কোথায় ঘটে? ঠিক আছে, প্রোটিন সংশ্লেষ বা প্রোটিন তৈরি হওয়া কোথায় ঘটে? তো প্রোটিন কোথায় উৎপন্ন হয়? প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কি? রাইবোজোমকে, ঠিক আছে। এই রাইবোজোমকে বলা হয় কি? প্রোটিন ফ্যাক্টরি। তো আমাদের উত্তর হচ্ছে বি, রাইবোজোম, ঠিক আছে। প্রোটিন সংশ্লেষ বা প্রোটিন তৈরি হওয়ায় কোথায় ঘটে? রাইবোজোমে ঘটে। চলো নেক্সট দেখো, নিচের কোনটিকে আত্মঘাতী থলি বলা হয় বা সুইসাইড ব্যাগ? ঠিক আছে, তো আত্মঘাতী বা আত্মঘাতী থলি বা
সুইসাইড ব্যাগ কাকে বলে? লাইসোজোমকে। ঠিক আছে, এই যে লাইসোজোমকে কী বলে? আত্মঘাতী থলি। এইটা কি একটি কারখানা সুইপার হিসেবে কাজ করে, সব কিছু পরিষ্কার করে, বিভিন্ন রকম ব্যাকটেরিয়াকে ধ্বংস করে কি এই লাইসোজোম। যখন নিজের গায়ে চলে আসে সে নিজেকেও ধ্বংস করে দেয়, তাই তো? তো এটাকে বলা হয় কি, লাইসোজোমকে বলা হয় কি আত্মঘাতী থলি বা সুইসাইড ব্যাগ। চলো 6 নম্বর দেখো, শুধুমাত্র প্রাণীকোষে পাওয়া যায় এমন অঙ্গাণু কোনটি? ঠিক আছে, এই যে কোষপ্রাচীর রয়েছে এটা কি শুধু প্রাণীকোষে পাওয়া যায়? না, এই কোষপ্রাচীর কোথায় পাওয়া যায়? কোষবল বা কোষপ্রাচীর পাওয়া যায় উদ্ভিদ কোষে। ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে, এই যে ক্লোরোপ্লাস্ট কোথায় পাওয়া যায়? উদ্ভিদ কোষে পাওয়া যায়, প্রাণী কোষে পাওয়া যায় না। সেন্ট্রোজোম কি আছে? আর হচ্ছে বড় ভ্যাকুয়াল। আচ্ছা, বড় ভ্যাকুয়াল কি? এই যে বড় ভ্যাকুয়াল একমাত্র কি উদ্ভিদ কোষে পাওয়া যায়, একমাত্র যেটা পাওয়া যায় প্রাণী কোষে সেটা হচ্ছে কি সেন্ট্রোজোম। ঠিক আছে, এই যে দণ্ডাকার অংশ যেটা বলেছিলাম তোমাদের, এই দণ্ডাকার অংশ যেটা হচ্ছে সেন্ট্রোজোম, এটা একমাত্র কি উদ্ভিদ কোষে প্রাণী কোষেই একমাত্র পাওয়া যায়। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে কোষ বিভাজনকে শুরু করে এবং নিয়ন্ত্রণ করে এই সেন্ট্রোজোম। ঠিক আছে, চলো নেক্সট দেখো, ফ্যাট বা তেল সঞ্চয়কারী বর্ণহীন প্লাস্টিড। ঠিক আছে, দুই রকম রয়েছে, একটা বর্ণযুক্ত একটা বর্ণহীন। ফ্যাট বা তেল সঞ্চয়কারী বর্ণহীন প্লাস্টিড কোনটি? তো একটু ভালো করে দেখে নাও অপশনগুলো। অ্যামাইলোপ্লাস্ট কি? অ্যামাইলোপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং অ্যালাইওপ্লাস্ট। ঠিক আছে, এবার দেখো এই অ্যামাইলোপ্লাস্ট কি? অ্যামাইলোপ্লাস্ট কি? এখানে অ্যামাইলোপ্লাস্টে শ্বেতসার সঞ্চিত থাকে। শ্বেতসার কোথায় সঞ্চিত থাকে? অ্যামাইলোপ্লাস্টে। ঠিক আছে, আর অ্যালিউরোপ্লাস্টে কী থাকে? অ্যালিউরোপ্লাস্টে থাকে প্রোটিন। প্রোটিন সঞ্চিত থাকে কোথায়? অ্যালিউরোপ্লাস্টে। ঠিক আছে, আর ক্রোমোপ্লাস্টিড কি? ক্রোমোপ্লাস্টিড হচ্ছে এখানে রঙিন প্লাস্টিড এটি। ঠিক আছে, রঙিন প্লাস্টিড, এটি রঙিন প্লাস্টিড। এবং অ্যালাইওপ্লাস্ট যেটা রয়েছে এটি হচ্ছে একটি বর্ণহীন প্লাস্টিড। ঠিক আছে, এই অ্যালাইওপ্লাস্ট হচ্ছে একটি বর্ণহীন লিউকোপ্লাস্টিড। এখানে কি থাকে? সঞ্চয় থাকে হচ্ছে ফ্যাট। ঠিক আছে, তো আমাদের উত্তর হয়ে যাবে কি অ্যালাইওপ্লাস্ট হলো একটি বর্ণহীন প্লাস্টিড, আর এখানে ফ্যাট সঞ্চিত থাকে। ঠিক আছে, চলো নেক্সট দেখো, প্রোক্যারিওটিক কোষে কোন ধরনের রাইবোজোম থাকে? তো আমরা একটা দেখেছি ইউক্যারিওটিক কোষ, একটা প্রোক্যারিওটিক কোষ। ইউক্যারিওটিক কোষে কী থাকে? 70S এবং 80S দু ধরনের থাকে। ঠিক আছে, আর প্রোক্যারিওটিক কোষে একমাত্র থাকে কি 70S। ঠিক আছে, 70S রাইবোজোম থাকে একমাত্র প্রোক্যারিওটিক কোষে। ঠিক আছে, চলো নেক্সট দেখো, 9 নম্বর দেখো, ডিএনএ থেকে আরএনএ তৈরির পদ্ধতিকে কি বলা হয়? ঠিক আছে, ডিএনএ থেকে আরএনএ তৈরির পদ্ধতিকে বলা হয় কি ট্রান্সক্রিপশন। ঠিক আছে, ট্রান্সক্রিপশন। তো এই ট্রান্সক্রিপশন বলা হয় কি ডিএনএ থেকে আরএনএ তৈরির যে পদ্ধতি তাকে বলা হয় ট্রান্সক্রিপশন। ঠিক আছে, চলো নেক্সট দেখো, 10 নম্বর দেখো, উদ্ভিদ কোষের গলগি বডিকে কী নামে ডাকা হয়? তো উদ্ভিদ কোষের যে গলগি বডি রয়েছে তাকে কী নামে ডাকা হয়? এখানে দেখো এই যে গলগি বডি রয়েছে এটা হচ্ছে প্রাণী কোষের গলগি বডি, এবং উদ্ভিদ কোষের যেটা গলগি বডি তাকে কী নামে ডাকা হয়? তাকে ডাকা হয় ডিকটিওজোম। ঠিক আছে, উদ্ভিদ কোষের গলগি বডিকে ডিকটিওজোম নামে ডাকা হয়। ঠিক আছে, চলো এখানে আমরা এই 10টি করছি। ঠিক আছে, পরবর্তী ক্লাসে আমরা এখান থেকে এই সেলের চ্যাপ্টার থেকে আমরা কিছু এমসিকিউ করে নেবো যেটা প্রিভিয়াস ইয়ারে এসেছে। ঠিক আছে, আর তার আগে আমরা এখান থেকে যেহেতু সেলটা কমপ্লিট করলাম, তো আমাদের এখান থেকে টিস্যুটা বাকি থাকছে। তো এরপর টিস্যু চ্যাপ্টারটি করার পরে তারপরে আমরা সেল এবং টিস্যু দুটো থেকেই আমরা মোটামুটি 50টা করে এমসিকিউ করে নেব, যেগুলো প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন থাকবে। ঠিক আছে, তো চলো ক্লাসটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।